ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং ২১ টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণ। আমাদের বাছাই করা সংবাদগুলোর মধ্যে আমরা যেটি আলোচিত কিছুক্ষণ আগে সুদানের আবেইতে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮, চলমান রয়েছে যুদ্ধ। আমি একটু শুরুতেই হারুনুর রশিদ আপনার কাছে আসতে চাই যে এই যে সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হলেন, আহত ৮ হলেন, এই যে বাংলাদেশ থেকে সেনাবাহিনী যে বাইরে যায়, এই নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আসলে আপনার মন্তব্য একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। জি, সিকিউরিটি কনসার্ন সেটা থাকতেই পারে, কারণ এখন শান্তি রক্ষায় যে আমাদের সেনাবাহিনীরা যায়, আমাদের যথেষ্ট তো গৌরবোজ্জ্বল ভূমিকা সেখানে রয়েছে, কিন্তু রিস্ক তো থাকে। তারা তো আসলে শান্তি রক্ষায় যায়, আপনাকে খেয়াল করবেন। মানে শান্তি রক্ষা মানে ওখানে অশান্তি তৈরি হয়েছে বা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, আপনি সেই এলাকাটার কথাও জানেন। তো সেখানে রিস্ক থাকে, কিন্তু সেটা তো তাকে ওভারকাম করেই ওটা করতে হয়। ধরেন যে আমাদের যে একটা কন্টিনজেন্ট ওখানে যায়, তাদের নিজস্ব মানে আমরা কিন্তু একই সঙ্গে আমাদের যুদ্ধাস্ত্র, একই সঙ্গে আদার্স বিষয়গুলো নিয়ে যাই। তারপরে ওভারঅল সিকিউরিটির কথা যেটা বলছেন, সেটির তো শান্তিরক্ষা মিশনেরই দায়িত্ব। কিন্তু আপনি যেটা এই ঘটনাটায় কোনো রিস্ক ফেইলিওর আছে কিনা সেটা তদন্ত করে দেখা যায়, কিন্তু এটি তো শান্তি প্রতিষ্ঠার জন্য কোথায় যায়? শান্তির জায়গায় যায় না, এটা কিন্তু খেয়াল করতে হবে। জি সুতরাং রিস্ক কিন্তু সেখানে থেকেই যায়। আমি সংক্ষেপে সেটাই বললাম। জি, নিশ্চয়ই। যেখানে আসলে সমস্যা সেখানেই তো আসলে সেনাবাহিনী। আপনার কাছেও একইভাবে একটু জানতে চাই জাহেদ চৌধুরী, আপনিও কি তাই মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই ঘটনাটা আসলে রাতেই খবরটি হঠাৎ করে আইএসপিআর এর মাধ্যমে আসে এবং এর পরপরই আমরা দেখতে পাই যেটা যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যাপারে তার একটা স্টেটমেন্ট করেছেন এবং স্টেটমেন্টে যে কথাটি বলা আছে যে ড্রোন হামলা হয়েছে ওই ঘাঁটিতে, শান্তিরক্ষী বাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর যে বাংলাদেশের ঘাঁটি, যেটা শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে এবং যুদ্ধ এখনো চলমান আছে, যেটা আইএসপিআর স্টেটমেন্টে মেনশন করা হয়েছে। মানে এটার ক্যাজুয়ালিটিস আরো বাড়তে পারে এবং আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখতে পেয়েছি, এটা সোর্স দু একজন পরিচিত ইউটিউবার তাদের সোর্সে যে আমরা দেখেছি ওইখানে আগুন জ্বলতেছিল এবং দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। প্রায় ১.৫-২ মিনিটের একটা ভিডিও আমি দেখেছি এবং মনে হচ্ছে যে ভিডিওটি কারেক্ট, আমরা চেক করেও দেখেছি প্রাইমারিলি। তো এইখানে প্রধান উপদেষ্টা কন্ডোলেন্সের পাশাপাশি উনি বলছেন যে ডেড বডি গুলো যাতে ইমিডিয়েটলি ফিরিয়ে আনা যায় এবং যারা আহত আছে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়, এই জন্য সরকার উদ্যোগী হয়েছে এবং জাতিসংঘের প্রপার চ্যানেলে জাতিসংঘের সাথে তারা যোগাযোগ অব্যাহত রেখেছে। কিন্তু কারা নিহত হয়েছেন সেই নামগুলো এখনো আইডেন্টিফাই করা হয়নি কিংবা কোনো মাধ্যম থেকে জানানো হয়নি এবং খুব স্বাভাবিকভাবেই ওখানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের যত ফ্যামিলি আছেন তারা সবাই একটা কনসার্ন হয়ে আছেন। যদিও অতীতে যেটা দেখা গেছে অনেক সময় এটা করা হয় কি পার্সন টু পার্সন জানিয়ে দেওয়া হয়, পাবলিকলি এত বলা হয় না, কিন্তু ফ্যামিলি গুলাকে কমিউনিকেট করে দেওয়া হয়। এরকম কোন প্রক্রিয়া হয়তো আমাদের যারা আছেন এখানে কোঅর্ডিনেট করেন জাতিসংঘ মিশনে, তারা এটা হয়তো করবেন এবং অন্যদের উদ্বেগের অবসান ঘটাবেন। এবং আমরা আশা করব যে এটা প্রার্থনা থাকবে, দেশবাসীর দোয়া থাকবে যে তারা অন্য যারা আছেন তারা যাতে সুস্থ এবং নিরাপদ থাকেন। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। হারুনুর রশিদ, এবার আপনার কাছে একটু আসতে চাই। ওসমান হাদির বিষয়ে আমি একটু জানতে চাই। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ফেরার পথে রাজধানীর উত্তরায় আক্রান্ত ২ জুলাই যোদ্ধা এলোপাতাড়ি কুপিয়ে জখম। ওসমান হাদির উপরে যে আক্রমণ হলো, এখন তো জীবন মৃত্যু সন্ধিক্ষণে উনি, তার উপর যারা জুলাই যোদ্ধা তাদের উপরও আক্রমণ চলছে। কি বলবেন এই বিষয়ে? সেটি তো মানে জুলাই যোদ্ধা যারা, হুম তারা যে আপনার মানে খুব এখানে যে নিরাপত্তার মধ্যে আছে তা তো না, এবং তাদের তো যারা এই জুলাই, আপনি যদি বলেন জুলাই আন্দোলন বা জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পক্ষ, আপনি একদমই কি তারা বসে আছে তাই কি মনে হয়? আপনি হয়তোবা ফিজিক্যালি কিছু লোকজনকে এখানে দেখছেন না, তারা দেশের বাইরে চলে গেছেন, কিন্তু এটা নিয়ে তো নানা কাজ হচ্ছে এবং তারা যে সক্রিয় নেই তা ভাববেন না। দেশের বাইরে নানাভাবে সক্রিয় আছেন, নাম্বার ওয়ান।
নাম্বার টু, আরো একটি বিষয় কিন্তু সক্রিয় বলতে এখানে হচ্ছে দেখা, রাজনৈতিক দিক থেকে আপনি বলছেন, মানে এটি কি রাজনৈতিক বিষয় হতে পারে? এটি তো আমি আপনাকে, আপনি খুব মানে এমন ভাবে প্রশ্ন করছেন যাতে আমি আরো কথা বলি। আচ্ছা, সেটা হচ্ছে যে বিষয়টা আপনি, আমি আমি একটা বিষয় খুব খোলাসা করে দিই। হুম হুম এই সময় দেশে টার্মোয়েল যদি হয়, ঝামেলা হয়, হুম হুম। তাতে খোদ লাভবান কারা হবে আপনি সেটি হিসাব করেন। জি লাভবান হবে যারা নির্বাচন চায় না। জি। নির্বাচন না চাওয়ার কয়েকটি পক্ষ আছে, আমি খুব ক্লিয়ার করতে চাই না এখানে। ঠিক আছে, নির্বাচন না চাওয়ার কয়েকটি পক্ষ আছে। কারণ কোন পক্ষ কোথা দিয়ে এখানে কি করছে? জুলাই যোদ্ধাদের উপরে যে আক্রমণ করা হচ্ছে, ওসমান হাদির উপরে যে আক্রমণ হুম করা হুম হলো, হুম। এটা তো এখন খুবই ক্লিয়ার, পরিকল্পিত একটি আক্রমণ। আমরা একটি ফেস সামনে দেখছি, তার পেছনে আর কোনো ফেস আছে কিনা, আরো কোনো ধরেন এখান থেকে আপনি সরল একটা চিন্তা করতে পারেন, জটিল কোনো চিন্তা আছে কিনা, এটি ভাবার একটা বিষয় আছে। ভাবার বিষয় আছে এই কারণে, কারণ আপনি, একটা হচ্ছে পলিটিক্যাল আইডেন্টিটি, এই রাইট পার্সনটা কোন দলের, রাইট। কিন্তু এই পলিটিক্যাল আইডেন্টিটির লোকজন আবার কোন পলিটিক্যাল আইডেন্টিটির ভেতরে ছিল, কারা কোন পর্যায়ে ছিল, অনেক কিছু হিসাবের নিকাশের আছে। আপনি কিন্তু খুব সহজ সমীকরণ এখানে করতে পারবেন না। হুম হুম। সুতরাং আপনি যদি প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের বৈঠকে একটা বিষয় ছিল, সেটি হচ্ছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আরো একটি ওপিনিয়ন তো সেখানে এসছে যে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। নির্বাচন চায় না কারা, এটি কিন্তু বোঝার খুব বড় বিষয় আছে। আপনি সরল চিন্তা এখানে করবেন না, করার কোনো সুযোগ নেই। আমি কিন্তু খুব ইজিলি বলে দিতে পারি একটি পক্ষ নির্বাচন চায় না, তাদের নির্বাচন হলে লাভই কি আর ক্ষতি কি। তারা দেশে একটা অশান্তি হলে মানুষ কম্পেয়ার করে বলবে যে দেখো আগে কেমন ছিল এখন কেমন ছিল, এই একটা জিনিস আপনি সমীকরণ করতে পারেন। কিন্তু নির্বাচন না চাওয়ার আরো কিন্তু পক্ষ আছে, আরো অনেক গ্রুপ যারা আছে যাদের নির্বাচন না হলে তারা লাভবান হবে। সুতরাং বিষয়গুলো এত সহজ সমীকরণে, সরল সমীকরণে, একটা পলিটিক্যাল আইডেন্টিটি আপনি ক্লিয়ার করলে তার ব্যাকগ্রাউন্ড কে, সেটা আইডেন্টিফাই না করলে কিন্তু হবে না। অর্থাৎ আমি যদি ফিজিক্যালি আমাকে আপনি দেখেন, সুতরাং আমার ব্যাকগ্রাউন্ডটা খুব, ব্যাকগ্রাউন্ডে কে কে ছিল, আমার ব্যাকগ্রাউন্ড কি, তার চেয়ে মুখ্য আমাকে ব্যাকগ্রাউন্ড থেকে কারা পরিচালিত করলো এই মুহূর্তে, সেটা সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে বের করতে হবে। এটি শুধুমাত্র একটি পলিটিক্যাল স্টেটমেন্ট এনাফ না, আমি এটাকে মনে করি। জি। একটি আপনি বয়ান তৈরি করলেন সেটি এনাফ না, বাস্তবতা সামনে নিয়ে আসতে হবে এবং খেয়াল রাখতে হবে। আমি আবার বলতে চাই যে সামনে নির্বাচন, মানে উসমান হাদি ফিরে আসুক, সে তার আর কোনো অঘটন অঘটন না ঘটুক, এটা আমরা চাই। কিন্তু আমি কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছি, পরিস্থিতি আরো খারাপ করার জন্য কেউ যে চেষ্টা করবেন না তা কিন্তু না। সুতরাং সেইটা শক্ত হাতে ধরতে হবে এবং জি। খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে ভাবতে হবে যে নির্বাচন না হলে কার কার লাভ, এটা বের করতে হবে। হ্যাঁ, জি নিশ্চয়ই। জাহেদ চৌধুরী, আপনার কাছে একটু একই প্রসঙ্গ আসতে চাই। হামলাকারীরা কিন্তু শনাক্ত, এটা পুলিশ বলছে, এবং ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণাও করেছে। পুরস্কার ঘোষণা করে কখনো কি অপরাধীকে শনাক্ত করা গিয়েছে কিনা বাংলাদেশে আমি ঠিক জানি না, মানে কি অপরাধীকে ধরিয়ে দিয়েছে কিনা এই মুহূর্তে মনে করতে পারছি না। সার্বিকভাবে আপনার মূল্যায়ন জানতে চাই। আর ওসমান হাদি কেন টার্গেট হলো, মানে অভ্যন্তরীণ কোনো বিষয় থাকতে পারে কিনা? আমি এখানে স্পষ্ট করে আপনার একটা কথা বলতে চাই যে ওসমান হাদি তো এখন টার্গেট হবে, কারণ দেখতে হবে এখানে পক্ষটাকে। ওসমান হাদি যেখানে জুলাই আন্দোলনের যারা যোদ্ধা তাদের সম্মুখ সারির একজন যোদ্ধা হলো ওসমান হাদি, এবং ওসমান হাদি আহ, আহ, বরাবর যে বিষয়টি সামনে নিয়ে আসছেন, যেটা হলো ফেসিবাদের বিরুদ্ধে তার অবস্থানটা খুবই স্পষ্ট। যারা পালিয়ে গেছে শেখ হাসিনার সরকার, তাদের বিরুদ্ধে তার অবস্থানটা খুব স্পষ্ট, এবং তাদেরকে যারা আশ্রয় দিয়েছে ভারত, সেই ভারতের বিরুদ্ধে ওসমান হাদির অবস্থানটা খুবই স্পষ্ট, তার বক্তব্যগুলো খুবই স্পষ্ট ছিল। এবং সেই কারণে ধরেই নেওয়া যায় এই দুই শক্তি তার উপর আক্রমণ করেছে। এবং এটা প্রাথমিকভাবে যে লোককে আইডেন্টিফাই করা হয়েছে, ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খান, সে ছাত্রলীগের নেতা ছিল, এবং সে সরকার তারই ধরিয়ে দেওয়ার জন্য 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এবং তাকে যদি ধরা যায়, আমার ধারণা তার পিছনে কারা আছে সেগুলোও কিছুটা বের করে আনা যাবে। যদিও পুলিশ বলছে যে তাকে ট্র্যাক করা হচ্ছে এবং তাকে ধরতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছে। এটা গেল একটা দিক। হুম। তার বাইরের দিক আমি যে জিনিসটি বলতে চাই, জাতীয় নির্বাচন এখন করাটা খুবই গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে, সার্বিক স্বার্থে জাতীয় নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে জাতীয় নির্বাচনটা এখন তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচনটা হওয়া জরুরি। জি দেশের অর্থনৈতিক উন্নয়ন বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, এবং সামগ্রিক
দেশে কর্মতৎপরতা যদি স্বাভাবিক করে আনতে হয়, তাহলে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই, গণতান্ত্রিক ধারায় ফেরার কোনো বিকল্প নেই। জি, তবে নিশ্চয়ই। এবারে নির্বাচনে খুব স্বাভাবিকভাবে অনেক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে নির্বাচন পর্যন্ত স্বাভাবিক রাখা। এখন ওসমান হাদির উপর শুরুতেই হামলা করে তারা জানান দিয়েছে যে তারা তৎপর আছে। আপনি আরেকটি ঘটনা জানেন যে লক্ষ্মীপুরে একটি নির্বাচন কমিশন নির্বাচন অফিসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এই মেসেজগুলো হলো যারা নির্বাচন বিরোধী শক্তি তারা এখানে অ্যাক্টিভ আছে। যেমনটি হারুনুর রশিদ বলছেন কারেক্টলি, যে এখানে শুধুমাত্র একটি শক্তি না, তার পিছনে অন্যরাও থাকতে পারে। কিন্তু দৃশ্যমান শক্তি যেটা আওয়ামী লীগ, এবং তারা ঘোষণাই দিয়েছে নির্বাচনকে তারা প্রতিহত করবে, এবং যেহেতু তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নিষিদ্ধ স্থগিত তাদের কার্যক্রম আছে, সুতরাং তাদের খুব রাগ অভিমানটা আর একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। জি। এবং তারা জুলাই বিপ্লবকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে ভারত এবং আওয়ামী লীগ মিলে জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাইয়ের শক্তি যারা আছেন, তাদের বিপক্ষে একটা অবস্থান নিয়েছে। এই জুলাইয়ে যেমন সবাই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক শক্তি ওই শক্তিকে পরাজিত করে তাদের বিজয় অর্জন করেছে, এবং এটা চূড়ান্ত একটা ধাপ এগিয়ে যাবে যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। জি। সরকারের ব্যর্থতা হলো এখন পর্যন্ত সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। এবং বড় একটা জিনিস আপনি জানেন যে জুলাইয়ের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছিল, এর মধ্যে সহস্রাধিক অস্ত্র এখনো গায়েব অবস্থায় আছে। তারা জি। বলছে 80% উদ্ধার করছে, 20% উদ্ধার করতে পারেনি। জি, এই সেই 20% বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ। হাজারের তবে উপরে। আপনাদের দুইজনের বক্তব্যে একটা বিষয় বোঝা গেল যে যারা নির্বাচন চায় না, যারা নির্বাচন বিরোধী শক্তি, তারাই আসলে এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারে। একটা বিরতির সময় হয়ে এসেছে, আমরা একটা বিরতিতে যেতে হবে আমাদের। ফিরে এসে আমরা নিশ্চয়ই অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলবো। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আবারও বিরতির পর আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। হারুনুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে তারেক রহমানের একটি বক্তব্য, দেশ রক্ষায় বিভেদ ভুলে ঐক্যের আহ্বান। আমি একটু জানতে চাই যে ঐক্যটা আসলে সারা দেশের মানুষের মধ্যে তো হতে হবে। রাজনৈতিকভাবে বিভেদ, আমি যদি বলি এই ক্ষেত্রে আসলে কোনো সময় আসলে তো বাংলাদেশে কি ঐক্য ছিল? মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও মানে তারা জাতা নির্বাচন করে ক্ষমতায় ছিল, স্বৈরাচার ছিল। বর্তমান সময়ে আবার আওয়ামী লীগ নাই, তারা চাইবে যে দেশ যেন অস্থির হয়। তাহলে ঐক্যটা আসলে কিভাবে হবে? মানে দেশে স্থিতিশীলতা কিভাবে আসবে? ধন্যবাদ। ঐক্য কিভাবে হবে, এটা তো খুবই কঠিন প্রশ্ন। অনেকের প্রচুর বীজ আমাদের এইখানে রয়েছে। এখন ধরেন আপনি যদি একটি বিষয় বলেন যে ফেসিবাদ বিরোধীদের ঐক্য, সেটি একটি প্রক্রিয়া হতে পারে। কিন্তু আপনি খেয়াল করবেন যে যে বিষয়টি নিয়ে ঐক্য প্রয়োজন সেটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা। সেটা নিয়ে কিন্তু এখন অনৈক্য তৈরি হচ্ছে। আপনি তারেক রহমান সাহেবের কথাই ধরি, আপনার নির্বাচনের আগে যখন জামায়াতের কথার জবাব দিয়ে টেকনিক্যালি উনি বলেছেন যে ৭১-এ তারা কি করেছে তাও মানুষ জানে, এবং মা বোনের তারা কারা আমরা বুঝতে পারি। ৩০ লাখ শহীদ, ধরেন মা বোনের ইজ্জত। কিন্তু এই বিষয়টা তো সেটেলড না। সেটেলড না বলছে এই কারণে যে এই বিষয়টা নিয়ে তো এখানে অনেক বিতর্ক করা হয়। আপনি এখন এসে মুক্তির ধরেন ৫ই আগস্টের পরে যদি বলেন, তাহলে একটা জুলাইয়ের যে একটি চেতনা সেটি একটি চেতনা, কিন্তু তখন মুক্তিযুদ্ধের চেতনাকে খাটো করে দেখার একটি প্রবণতা সাময়িকভাবে তৈরি হয়েছিল। সেটি কিন্তু এখন কমেছে, সামনে এসেছে। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, এটি তো স্বীকার করতেই হবে, বিএনপি সামনে নিয়ে এসেছে। কিন্তু এই মুক্তিযুদ্ধকে হেয় করে এই যে এই দুইটি জিনিসকে যে সামনাসামনি দাঁড়া করানোর কাঁধে মানুষের মধ্যে প্রবণতা তৈরি হয়েছিল, কেউ কেউ তো উদ্দেশ্যমূলক ভাবে করেছে। বিষয়টা তো মুখোমুখি দাঁড়া করানোর না। বিষয়টা ছিল ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আমাদের একটি দেশ দিয়েছে, একটি রাষ্ট্র দিয়েছে, একটি ভূখণ্ড দিয়েছে। এর চেয়ে বড় অর্জন, এর চেয়ে বড় কোনো ঘটনা একটি জাতির ইতিহাসে আর হতে পারে না। জুলাই আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এটি আমাদের আরেকটি অর্জন। কিন্তু এই দুটোকে যখন মুখোমুখি কেউ দাঁড়ানোর চেষ্টা করে, একটার সঙ্গে আরেকটার কম্পেয়ার তৈরি করে, কম্পারিজনের কোনো দরকার নেই। ওটা আমাদের একটা, তারপরে একটি স্বাধীন দেশে আমাদের আরেকটি অর্জন ক্লিয়ার আপনার কাছে। একটি স্বাধীন দেশ, ৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্যে অর্জন, একটি স্বাধীন দেশ। সেই স্বাধীন দেশে বসে আমরা আরেকটি অর্জন করলাম। কিন্তু এটি যারা করেছে তাদের মধ্যে কিন্তু ওই মুক্তিযুদ্ধকে, মহান মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার একটা প্রবণতা আছে। সুতরাং বিষয়টি কিন্তু এরকম, আপনি যতই বয়ান তৈরি করেন, যতই চেষ্টা করেন, স্বাধীনতা বিরোধী শক্তি তো এই দেশে আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তারা কিন্তু এক একটা জিনিস এক এক সময় খেলবে।
সুতরাং আমি পার্সোনালি মনে করি, এটা আজকেও বলে যাচ্ছি, যে এই জাতিকে যদি সামনের দিকে তাকাতে হয়, তার প্রধানতম আয়না, প্রধানতম বাতিঘর হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। এটা নিয়ে নানা সময় নানাজন নানা মতো করে তাদের মতো করে জি ব্যবসা করেছিল, তাদের ব্যাপার। কিন্তু মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার চেয়ে বড় কোনো বাতিঘর আর হতে পারে না। জি আপনি নিশ্চয়ই। এটাকে সামনে মহান রেখে এগিয়ে যান, মুক্তিযুদ্ধ এবং যাতে বাংলাদেশ, এগিয়ে যান। এই দুটি নিয়ে আসলে জি। প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সুতরাং এটি নিয়ে এগিয়ে যান, আমাদের বাকি অর্জনগুলো, অর্জনগুলো এর সঙ্গে রাখেন, জি দেখবেন আমরা এগিয়ে যাব। হ্যাঁ জি, জি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন। জাহেদ চৌধুরী, আপনার কাছে জানতে চাই, এই যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপক্ষে শক্তি, এখন আবার স্বৈরাচার বিরোধী মানে আওয়ামী লীগের একটা শক্তি, এই যে কিভাবে ঐক্য হবে আপনার কাছে কি মনে হয়? হারুনুর রশিদ যেটি বললেন সেটি কি সঠিক, না আপনার কোনো মন্তব্য রয়েছে? তখন আমরা আজকে যখন এই আলোচনাটা করছি, শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর, এই 14ই ডিসেম্বরে আমরা আলোচনা করছি। এই 14ই ডিসেম্বরে আমরা শহীদ বুদ্ধিজীবীদের, আপনি শুরুতেই যেমনটি বলেছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। এইখানে মুক্তিযুদ্ধকে 71 আর 24কে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের এই স্বাধীনতা যুদ্ধে আমাদের অর্জন স্বাধীন বাংলাদেশ, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ, কোনো কথাই তো চলা আর বলার কোনো সুযোগ নেই। এবং অবশ্যই, অতি অবশ্যই এর পাশাপাশি আমরা 24-এর যে অর্জন, বাংলাদেশের যে স্বাধীনতা হুমকির মুখে পড়ে গিয়েছিল, গণতন্ত্র হুমকির মুখে, গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, এই যে ফেসিবাদ কায়েম হয়েছিল, এইটাকে, দীর্ঘদিনের এই ফেসিবাদকে উৎখাত করে আবার একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার যে 24-এর যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, এইটাকেও আমরা মুক্তিযুদ্ধের পরেই আমরা এটাকে স্থান দিব। 1 নম্বরে মুক্তিযুদ্ধকে স্থান দিব, আমাদের স্বাধীনতার অর্জন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এইটার ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই। একইভাবে আমি মনে করি যে 24-এর এর পরপরই 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি ঘটনা। এরপর যদি আমি একটু সম্পূরক প্রশ্ন করতে চাই যে স্বাধীনতা তো একবারই আসে, বাংলাদেশ তো বাংলাদেশী, গণ অভ্যুত্থান তো একাধিকবার হয়, 90 হয়েছে, না, এটা 24 জুলাই হয়েছে। 90-এর না, অবশ্যই আমি তো বারবারই এই কথা বলছি যে 71-এর স্বাধীনতা যুদ্ধ এটার সাথে কোনো তুলনা চলে না। জি কিন্তু গণ অভ্যুত্থানের ব্যাপার যেটা বলছেন, 90 আর 24-এর মধ্যে অনেক তফাৎ আছে। 90-এর তুলনায় বিচারে, যে কোনো বিচারে এটা একটা বিপ্লব, সত্যিকার অর্থে 24-এরটা হলো একটা বিপ্লব হয়েছে। এবং এটা কেন, এখন এটাকে কিভাবে হবে, এই জায়গায় সবাইকে এক হতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। তারপরে যেটা হলো, যেটা বলছেন যে এক হতে হবে কিসের ভিত্তিতে, মানে বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধ, জি, মানে এক হতে হবে কিসের ভিত্তিতে, বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধ, সবাইকে এই বিষয়টিতে এক হতে হবে। অবশ্যই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ব্যাপারে আপনি এক না হলে আপনি তো বাংলাদেশে, আপনার কোনো অধিকারই নাই কোনো বিষয়ে কথা বলার। জি আপনি এখানে কোনো ধরনের কম্প্রোমাইজের তো কোনো সুযোগ নেই। এটা ছোট বড় করে দেখানোর বিষয় নেই, কোনটাকে ছোট দেখাবেন বড় দেখাবেন এটার কোনো বিষয় নেই। এটার 71-এর অবস্থান 71-এর জায়গায়, মুক্তিযুদ্ধের অবস্থান 24-এর অবস্থান 24-এর জায়গায়। জি আপনি ওইটার পরিপূরক বলবেন, 24টা 71-এর অবশ্যই পরিপূরক। এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধ যে উদ্দেশ্যে মানুষ চলে গিয়েছিল, মুক্তিযুদ্ধের যে কারণে আমাদের যুদ্ধ হয়েছিল, এগুলো থেকে আমরা ডিরেইলড হয়ে গেছিলাম, সেইটাকে যাতে আবার ট্র্যাকে, রাইট ট্র্যাকে আনা যায়, এটার জন্য 24-এ গণ অভ্যুত্থান। এবং যেটা হতে পারে, এখন হওয়া উচিত, জি যে আপনি যখন পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয়ে, যে গণতন্ত্রের বিষয়ে, যেটা আমরা সামনে নির্বাচনের কথা বলছি, আসলে বিষয়টি আসলে অনেক বড়, একদমই আমাদের হাতে সময় নেই। সময় থাকলে নিশ্চয়ই এই বিষয়ে আমরা আরো আলোচনা করতে পারতাম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, জাহেদ চৌধুরী এবং হারুনুর রশিদ। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গে থাকুন।